আসসালামু আলাইকুম সবাইকে। আমি লুৎফুন্নাহার রানিকা অ্যান্ড ওয়েলকাম টু কোয়ারেন্টাইন এডুকেশন কেয়ার। এবং কোয়ারেন্টাইন এডুকেশন কেয়ারে আজকে আমরা যে বিষয় নিয়ে পড়াশোনা করতে যাচ্ছি সেটি হচ্ছে টেন্স। তো টেন্স শেখাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ টেন্সকে ইংলিশ ল্যাঙ্গুয়েজের মাদারও বলা হয়ে থাকে। সো টেন্সেস প্লে আ ক্রুশাল রোল ইন দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ইট ডিনোটস দি টাইম অফ অ্যান অ্যাকশন। আচ্ছা, এটা কি বোঝালো আসলে? অর্থাৎ আমরা যখন কোনো একটা কাজ করি সেই কাজের সময়টাই মূলত হচ্ছে আমরা টেন্স বলতে বুঝি সেই কাজের সময়টাকে। অর্থাৎ সেই কাজটা কি বর্তমানে হলো, সেই কাজটা কি আগে হয়েছিল, নাকি সেই কাজটা ভবিষ্যতে হবে, সেই সময়টাই মূলত হচ্ছে এই যে আমি যখন বলছি বর্তমান, বা এই যে আমি বললাম কাজটা হবে ভবিষ্যতে, বা এই যে আমি বলছি কাজটা আগে অতীতে হয়েছিল, এই সময়টাই, সেই কাজের সময়টাই মূলত টেন্স। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো টেন্সটা কি, যে ইট ডিনোটস দি টাইম। টাইম মানে সময়, এবং অ্যাকশন মানে কি, অ্যাকশন মানে হচ্ছে কাজ। সো ইট ডিনোটস দি টাইম অফ অ্যান অ্যাকশন। আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা জানবো টেন্সকে মূলত কয়টা ভাগে ভাগ করা হয়েছে। তো টেন্সকে মূলত তিনটা ভাগে ভাগ করা হয়েছে, যেমন পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্স। আবার এই মূল তিনটা ভাগে কিন্তু আরো চারটা 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 করে ভাগে ভাগ করা হয়েছে। যেমন পাস্ট টেন্সের কথাই যদি আমরা চিন্তা করি, তাহলে পাস্ট টেন্সকে মূলত চারটা ভাগে ভাগ করা হলো। কি কি? পাস্ট ইনডিফিনিট অর পাস্ট সিম্পল, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখন যদি আমরা প্রেজেন্ট টেন্সের কথা চিন্তা করি, তাহলে প্রেজেন্ট টেন্সকেও কিন্তু মূলত এই চারটা ভাগে ভাগ করা হয়েছে: প্রেজেন্ট ইনডিফিনিট অর প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখন যদি আমরা চিন্তা করি ফিউচার টেন্সের, তাহলে ফিউচার টেন্সকেও কিন্তু চারটা ভাগে ভাগ করা হয়েছে, যেমন ফিউচার ইনডিফিনিট অর ফিউচার সিম্পল, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট অর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস অ্যান্ড। সো এই চারটা ভাগে মূলত ভাগ করা হয়েছে ফিউচার টেন্সকে। তো সেই হিসেবে টেন্সকে আমরা মূলত টেন্সের মূলত 12টি প্রকারভেদ পাই। কারণ আমরা অলরেডি আমরা দেখতেই পেলাম যে আমরা আমাদের পাস্ট টেন্সে আমরা চারটা প্রকারভেদ পেয়েছি, আমরা প্রেজেন্ট টেন্সে চারটা প্রকারভেদ পেলাম, অ্যান্ড লাস্টলি আমরা ফিউচার টেন্সেও চারটা প্রকার পেলাম। তাহলে এই চার 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 করে মূলত হচ্ছে 12টা ভাগে কিন্তু ভাগ করা হয়েছে টেন্সকে। কিন্তু টেন্সকে মূলত তিনটা ভাগে ভাগ করা হয়। সেই তিনটা ভাগ তো আমি বলেইছি তোমাদেরকে, যে পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স অ্যান্ড ফিউচার টেন্স। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা জানবো প্রেজেন্ট টেন্সের ব্যাপারে। সো প্রেজেন্ট টেন্স ইজ ইউজড টু ডেসক্রাইব অ্যান অ্যাকশন দ্যাট হ্যাপেন্স, ইউজুয়ালি হ্যাপেনিং অর হ্যাজ হ্যাপেন্ড অর হ্যাজ বিন হ্যাপেনিং। অর্থাৎ কোনো একটি কাজ বর্তমানে হয়, কোনো একটি কাজ বর্তমানে হচ্ছে, বা কোনো একটি কাজ হয়েছে, অথবা একটা কাজ হতে থাকছে। হ্যাঁ, যদি এইরকম বোঝায় না, তখন এটা প্রেজেন্ট টেন্স। এবং তোমরা একটু খেয়াল করো, যেমন আমি এখানে বললাম যে রাহুল স্পিক্স ইংলিশ ফ্লুয়েন্টলি, অর্থাৎ রাহুল ইংলিশে খুবই আহ, চটপটে, এবং তার ইংলিশ কথা বলার মাঝে কিন্তু তার জড়তা নেই। তাহলে সেই ক্ষেত্রে এটা কিন্তু আমি রাহুলের অতীতের কথা বলছি না, কিংবা রাহুলের ভবিষ্যতের কথা বলছি না, অর্থাৎ রাহুলের বর্তমানের কথাই কিন্তু বলছি। ঠিক তেমনি ভাবে আমি যদি বলি আই এম গোয়িং টু দ্য মার্কেট, অর্থাৎ আমি বাজারে যাচ্ছি, এটা কিন্তু অতীতের কথাও বলা হচ্ছে না, ভবিষ্যতের কথাও বলা হচ্ছে না, বরং বর্তমানের কথা বলা হচ্ছে। আবার দে হ্যাভ অ্যাটেন্ডেড দ্য পার্টি, তারা পার্টিতে যোগদান করেছে। তাহলে হচ্ছে সেই ক্ষেত্রে আমরা করেছে বলতে তারা হচ্ছে মানে পার্টিটা এখনো চলছে, এবং তারা কিছুক্ষণ আগে এসেছে, এবং এখনো কিন্তু পার্টির মধ্যে তারা আছে। এই কথাটা বোঝালেই কিন্তু দে হ্যাভ অ্যাটেন্ডেড দ্য পার্টি আমি ব্যবহার করলাম। আবার দি ওল্ড লেডি হ্যাজ বিন লিভিং অ্যালোন ইন হার হাউস ফর 10 years। তাহলে সেই ক্ষেত্রে একটু চিন্তা করো, এখানে আমি তো হ্যাভ অ্যাটেন্ডেড লিখেছিলাম, আমি হ্যাভ অ্যাটেন্ডেড বোল্ড করি নাই। সো তোমরা আশা করি বুঝে নিবে যে এখানে প্রেজেন্ট টেন্সটা কোন অক্সিলারি ভার্ব আর কোন মেইন ভার্ব ইন্ডিকেট করছে। এগুলোর ব্যাপারে আমরা ডিটেলসে আসবো। ঠিক তেমনি ভাবে দি ওল্ড লেডি হ্যাজ বিন লিভিং, এটাও কিন্তু প্রেজেন্ট টেন্সের ইন্ডিকেটর, যেগুলো হচ্ছে কিছু স্ট্রাকচার আছে যেগুলো আমরা শিখতে যাব। সো এটার মানে কি বোঝায়? দ্য ওল্ড লেডি হ্যাজ বিন লিভিং অ্যালোন ইন হার হাউস ফর 10 years, মানে হচ্ছে যে 10 বছর যাবত একজন বৃদ্ধা তার নিজের ঘরে একাকী থাকছে। অর্থাৎ সেই একজন বৃদ্ধা বলতে সেই বৃদ্ধা হচ্ছে নির্দিষ্ট করেই আমি বোঝানোর চেষ্টা করেছি। তাহলে তিনি হচ্ছে 10 বছর থেকে তো এসেছেনই, এখনো থাকছেন, অর্থাৎ বর্তমানের অবস্থায় কিন্তু বোঝানো হচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে এটাও কিন্তু প্রেজেন্ট টেন্সের মধ্যে পড়ে। আশা করি তোমরা বুঝতে পেরেছো।
এখন যদি আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কথা বলি তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা কি, যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স আমরা বলে থাকি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নাম, এন্ড ইজ ইউজ টু ডিসক্রাইব হ্যাবিটস। হ্যাবিটস মানে স্বভাব, আমরা স্বভাবগতভাবে যেসব কাজ করে থাকি, তো সেসব ক্ষেত্রেও কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করা হয়। আনচেঞ্জিং সিচুয়েশনস, আনচেঞ্জিং মানে অপরিবর্তনশীল, হ্যাঁ, অপরিবর্তনশীল, হ্যাঁ, অপরিবর্তনশীল অবস্থা, অর্থাৎ যে অবস্থার আমরা পরিবর্তন করতে পারবো না, হ্যাঁ, অপরিবর্তনশীল অবস্থা বা আনচেঞ্জিং সিচুয়েশন। ফিক্সড ইভেন্টস, অর্থাৎ যে কাজটা হচ্ছে দেখা যাচ্ছে আগেও হতো, এখনো হচ্ছে এবং ভবিষ্যতেও হতে থাকবে এবং এটা ফিক্সড, সেই ফিক্সড ইভেন্টস এর ক্ষেত্রেও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করা হয়। আবার ইউনিভার্সাল ট্রুথ মানে হচ্ছে সার্বজনীন সত্য, অর্থাৎ যে কাজটা হচ্ছে, যে সত্যটা হচ্ছে সব সময়, যেটা আমাদের মানে দেখা যাচ্ছে যেটাকে আমরা পরিবর্তন করতে পারবো না, যেমন দি সান রাইজেস ইন দ্য ইস্ট, তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখতেই পাচ্ছি যে এইটা কিন্তু চিরন্তন সত্য। তো চিরন্তন সত্য যে কথা, সেই চিরন্তন সত্য মানে ইউনিভার্সাল ট্রুথ, এগুলো হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্সেরই মূলত হচ্ছে এক্সাম্পল বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের এক্সাম্পল। আশা করি আমি বুঝাতে পেরেছি। তোমরা ইউনিভার্সাল ট্রুথ লিখবে চিরন্তন সত্য, তোমরা যারা এটার মিনিং জানো না তাদের জন্যই হচ্ছে আমি লিখে দিচ্ছি। সো ইউনিভার্সাল ট্রুথ মানে হচ্ছে চিরন্তন সত্য। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এরপরে হচ্ছে দ্য সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজেস দ্য বেস ফর্ম অফ দি ভার্ব। আমি এখানে স্ট্রাকচারের কথা বলেছি। সো দেখা যাচ্ছে যে সিম্পল প্রেজেন্ট টেন্স কিন্তু ভার্বের বেস ফর্ম ব্যবহার করে। এই স্ট্রাকচারের ব্যাপারেও আমরা ডিটেলসে আলোচনা করব। সো নো ওয়ারিস, তোমরা এটা নিয়ে আবার টেনশন করো না বা কান্নাকাটি করো না। সো এটা তোমাদেরকে এটাও মাথায় রাখতে হবে যে সিম্পল প্রেজেন্ট টেন্সের যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে দেখা যাচ্ছে ভার্বের শেষে এস অথবা আমরা ইএস দেখতে পাই সাফিক্স হিসেবে, অর্থাৎ ভার্বের শেষে যেহেতু ব্যবহার করা হয় এই কারণেই বলা হচ্ছে সাফিক্স। ওয়ার্ডের শেষে যদি আমরা কিছু এক্সট্রা ওয়ার্ড ব্যবহার করি, অর্থাৎ এক্সট্রা কোনো দেখা যাচ্ছে এক্সট্রা লেটার ইউজ করা হয় বা ওয়ার্ডস ইউজ করা হয়, সেগুলোকে বলা হয় সাফিক্স। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি এখানে সাফিক্স বলতে মূলত কি বোঝানোর চেষ্টা করেছি। তো এটা হচ্ছে একটু তোমাদেরকে মনে রাখতে হবে, হ্যাঁ। আর হচ্ছে আমি এটার ব্যাপারে ডিটেলসে আলোচনা করছি, সো নো ওয়ারিস। এখন আমরা আরো কিছু এক্সাম্পল দেখে আসি। ফর এক্সাম্পল আমি এখানে কি বললাম যে টু এক্সপ্রেস হ্যাবিটস, হ্যাবিটস মানে কি স্বভাব। যেমন আমি যদি বলি আই ওয়াক ইন দ্য মর্নিং, তাহলে এটা আমার সকালে হাঁটার স্বভাব। সো আই ওয়াক ইন দ্য মর্নিং এভরিডে, হ্যাঁ, আমি বললাম এভরিডে, আই ওয়াক ইন দ্য মর্নিং এভরিডে। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু আমার স্বভাব বোঝাচ্ছে। সো সেই ক্ষেত্রে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করা হয়। ঠিক তেমনি ভাবে আমি যদি ইউনিভার্সাল ট্রুথের কথা বলি, তার মানে তো চিরন্তন সত্য। এবং আমি কিন্তু তোমাদেরকে বলেছি চিরন্তন সত্য মানে কি, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। আমরা যদি আরো এক্সাম্পল দেখি, আমি এখানে আরো এক্সাম্পল দিয়েছি, হ্যাঁ আমি এগুলো দেখাবো। আবার আমি কিন্তু রিপিটেড অ্যাকশনস এর কথা বলেছি বা ফিক্সড ইভেন্টস এর কথা বলেছি। যেমন দেখো, দ্য স্কুল বাস পিকস আপ দ্য স্টুডেন্টস অ্যাট 6 AM। তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু কি, সেই ক্ষেত্রেও কিন্তু কি এটা একটা রিপিটেড অ্যাকশন বা এটা একটা ফিক্সড ইভেন্টের মধ্যে পড়ছে। তো সেই ক্ষেত্রে এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আবার অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি, এটা কিন্তু চিরন্তন সত্য, চিরন্তন সত্য। তো চিরন্তন সত্য বোঝাতেও কিন্তু কি আমরা ইউজ করি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, দ্য স্কুল বাস পিকস আপ দ্য স্টুডেন্টস অ্যাট 6 AM মানে তো তোমরা বুঝেছো, রাইট? মানে এটার মানে হচ্ছে স্কুল বাস হচ্ছে ছাত্র বা ছাত্রীদের দেখা যাচ্ছে সকাল 6টায় তাদের নির্ধারিত জায়গা থেকে তাদেরকে তুলে নেয় স্কুল বাসে। তো সেটাই হচ্ছে প্রতিদিন হচ্ছে যেহেতু, তাই এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে পড়ে। এবং যদি আমরা সেকেন্ড এক্সাম্পলটা দেখি যে টু এক্সপ্রেস ফিক্সড অ্যারেঞ্জমেন্টস, অর্থাৎ যেটা সব একটা অ্যারেঞ্জমেন্ট যেটা হচ্ছে ভবিষ্যতে হবে, সো এটা অলরেডি আমরা যদি ফিক্স করে থাকি তখন কিন্তু আমরা এই ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার ইউজ করি। ফর এক্সাম্পল, দ্য এক্সাম বিগিনস অ্যাট 10 AM, অর্থাৎ পরীক্ষা সকাল 10টায় শুরু হয়। এটার মানে কিন্তু পরীক্ষা সকাল 10টায় শুরু হয়, তার মানে হচ্ছে এটা প্রতিদিন হচ্ছে, পরীক্ষাটার একটা নির্ধারিত টাইম, অর্থাৎ এটা কিন্তু একটা ফিক্সড অ্যারেঞ্জমেন্টস। তো ফিক্সড অ্যারেঞ্জমেন্টস হলে এটা কিন্তু একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে পড়ে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো।
আবার আমরা যদি আরো কিছু এক্সাম্পল দেখি, যেমন আমি যদি এক্সাম্পল নাম্বার 3 তে বলি, যেমন টু গিভ ইনস্ট্রাকশনস, অর্থাৎ আমরা যদি নির্দেশনা দিতে যাই, ইনস্ট্রাকশনস মানে কিন্তু নির্দেশনা। তোমরা যারা এইগুলোর অর্থ জানো না, আমি কিন্তু লিখে দিচ্ছি। সো ইনস্ট্রাকশনস বা ডিরেকশনস মানেও ঠিক সেম, নির্দেশনা দেওয়ার জন্য কিন্তু আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করি। যেমন ইউ মাস্ট ফিনিশ দ্য ওয়ার্ক ইফ ইউ ওয়ান্ট টু গো টু দ্য মার্কেট। তোমাকে অবশ্যই কি করতে হবে, যে তুমি যদি মার্কেটে যেতে চাও তাহলে তোমাকে কি করতে হবে, কাজ শেষ করতে হবে। ঠিক তেমনি ভাবে তোমাদেরকে যদি আমার নেক্সট ক্লাসে অ্যাটেন্ড করতে হয়, তোমাদেরকে এই ভিডিওটা কমপ্লিট করে রাখতে হবে, দেখে রাখতে হবে এবং লিখে রাখতে হবে। তো এই যে আমি তোমাদেরকে ইনস্ট্রাকশনস দিচ্ছি, এই ইনস্ট্রাকশনটাও কিন্তু কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে পড়ে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবার যদি আমি বলি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স উইথ ফিউচার কনস্ট্রাকশন, যেমন হচ্ছে হি উইল মিট ইউ বিফোর হি লিভস, অর্থাৎ সে যাওয়ার আগে সে তোমার সাথে দেখা করবে। এটা হচ্ছে ফিউচার টেন্সের স্ট্রাকচার, যেটা আমরা শিখবো ইন ফিউচার। এবং এইটা হচ্ছে হি লিভস, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং তোমাদের কোনো কনফিউশন আমার মনে হয় না থাকবে। সো যদি কোনো কনফিউশন থাকে তাহলে তো অবশ্যই 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 ক্লাসে বলবে এবং হেজিটেট ফিল করবে না। কিছু অ্যাডভার্ব আছে, যে অ্যাডভার্ব গুলো দেখলে আমরা বুঝবো যে আচ্ছা আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কথা বলছি। যেমন এ দিয়ে কিন্তু অলওয়েজ হয়, হ্যাঁ। যেমন জি, জি দিয়ে কিন্তু জেনারেলি হয়। তো তোমরা যখন এগুলো দেখবে তখন তোমরা বুঝবে ও আচ্ছা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কথা বলা হচ্ছে। আর দিয়ে কিন্তু রেয়ারলি হয়, রেয়ারলি। এই যে ও দেখছো না, ওটাকে আমি ঠিক এইভাবে লিখি, ও দিয়ে হয় অফেন। আমি যদি এখন ইউ এর কথা বলি তো ইউ দিয়ে হয় ইউজুয়ালি। আমি যদি এন এর কথা বলি, এন দিয়ে হয় নর্মালি। আমি যদি ডি এর কথা বলি তাহলে ডি দিয়ে হয় ডেইলি। আমি যদি ও এর কথা বলি তাহলে ও হচ্ছে অকেশনালি। অকেশনালি মানে হচ্ছে এই তো মানে মাঝে মাঝে। এফ যদি বলি তাহলে এফ হচ্ছে ফ্রিকুয়েন্টলি। তাহলে তোমরা বুঝতেই পেরেছো যে এই যে আমি এই অ্যাডভার্ব গুলো লিখলাম, এই অ্যাডভার্ব গুলো কিন্তু একটা প্যাটার্ন আসলে অনুসরণ করেছে, যেটাকে আমরা খুবই ইজিলি মনে রাখতে পারি এ গ্রাউন্ড অফ দিয়ে, এ গ্রাউন্ড অফ। ঠিক এই জিনিসটাকে কিন্তু আমি লম্বা আকারে লিখলাম যাতে হচ্ছে তোমরা মানে বুঝতে পারো ইজিলি। সো আশা করি তোমরা ঠিক এই জাস্ট সংক্ষিপ্ত এই যে একটা ট্রিক্স, এটা দিয়েও তোমরা চাইলে কি করতে পারো, মনে রাখতে পারো। এবং এই অ্যাডভার্ব গুলোই কিন্তু কিসে ব্যবহার করা হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এবং এগুলোকে তোমাদের অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি বলা হয়ে থাকে। আমি যে অ্যাডভার্ব গুলো দিলাম এগুলো কিন্তু অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা দেখব জেনারেল স্ট্রাকচার অফ সিম্পল প্রেজেন্ট টেন্স। আমরা তো এতক্ষণ সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে কথা বলছিলাম, বাট স্ট্রাকচারটা জানলে আমাদের জন্য কিন্তু খুব সহজ হয়ে যায়। যেমন স্ট্রাকচারের মধ্যে আমরা প্রথমেই কিন্তু সাবজেক্ট, সাবজেক্টের পরে কিন্তু ভার্ব হবে। ভার্বের পর চাইলে আমরা অন্য কিছু দিলেও দিতে পারি, না দিলেও কোনো সমস্যা নেই, বিকজ সাবজেক্ট অ্যান্ড ভার্ব দিয়ে কিন্তু স্ট্রাকচার কমপ্লিট করা যায়। তবে এই অবজেক্ট বা কমপ্লিমেন্টও চাইলে তোমরা দিতে পারো। আর যারা অবজেক্ট কি বা কমপ্লিমেন্ট কি সেটা বুঝো না, দয়া করে আমি বলবো তোমরা আমার কাইন্ডস অফ সেন্টেন্সেস এর একটা ভিডিও আছে ঠিক এই চ্যানেলেই, তো সেই সেন্টেন্সেস এর যে ভিডিও সেটা কিন্তু তোমরা দেখে নিবে। এবং অ্যাডভার্বিয়ালস, প্রিপোজিশন এন্ড আদার ওয়ার্ডস এই ব্যাপারগুলো কিন্তু বোঝানো আছে। সেই ভিডিও হচ্ছে কাইন্ডস অফ সেন্টেন্স দিয়ে সার্চ দিয়েই তোমরা কিন্তু এই ভিডিওটি পেয়ে যাবে। সো আমি এখানে চাইলে এভাবেও লিখতে পারতাম সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আদার পার্টস অফ দিস সেন্টেন্স। সো এখানে হচ্ছে এগুলো হচ্ছে আদার পার্ট অফ দিস সেন্টেন্স। সো এই চাইলে এইভাবেও তুমি স্ট্রাকচারটাকে কমপ্লিট করতে পারো। তো এখন একটু খেয়াল রাখতে হবে, এই যে এটা জেনারেল স্ট্রাকচারের কথা বললাম, এই স্ট্রাকচার কিন্তু ভ্যারি করে ডিপেন্ডিং অন পার্সনস। ফর এক্সাম্পল আমরা যদি আই, ইউ, উই, দে ইউজ করি তখন আমরা ভার্বের বেস ফর্ম ব্যবহার করি। এখানে কিন্তু এটা ভার্বের বেস ফর্ম। ভার্ব বলতে আমি এখানে ভার্বের বেস ফর্মকে বোঝানোর চেষ্টা করেছি। ভার্ব বলতে আমি এখানে ভার্বের বেস ফর্মকে, ভার্বের পাস্ট ফর্মকেও না, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মকেও না, ভার্বের বেস ফর্মকে বোঝানোর চেষ্টা করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে সাবজেক্ট প্লাস ভার্ব, এই যে এই পার্সন গুলো যদি হয়, আই যদি হয়, ইউ যদি হয়, উই যদি হয়, বা দে যদি হয়, তোমরা দেখতে পাচ্ছ যে আই উই কিন্তু ফার্স্ট পার্সন, ইউ কিন্তু সেকেন্ড পার্সন, আর দে কিন্তু হচ্ছে থার্ড পার্সন প্লুরাল। উই কিন্তু ফার্স্ট পার্সন প্লুরাল আর দে হচ্ছে থার্ড পার্সন প্লুরাল। এসব ক্ষেত্রে আমরা ভার্বের বেস ফর্ম ইউজ করব এবং ভার্বের সাথে কোনো এস অথবা ইএস যুক্ত হবে না।
ঠিক আছে, কোনো ধরনের এস যুক্ত হবে না। এরপর হচ্ছে আমরা যেটা করব এখানে হচ্ছে কি আমি জাস্ট অবজেক্ট লিখলাম যে আই অথবা ইউ অথবা উই অথবা দে প্লে ফুটবল, তারপর লিখলাম ইন দ্য মর্নিং। আমি আবার বলছি যারা অ্যাডভার্বিয়াল প্রিপোজিশন এর আদার ওয়ার্ডস রাইট নাও টেন্সের জন্য এটা তোমাদেরকে এখন মানে এই লেকচারে আমি বোঝাবো না, বিকজ দ্যাট ইজ নট হোয়াট ইম্পর্টেন্ট। বাট তোমরা যদি এক্সট্রা জানতে চাও তাহলে আমি বলবো কাইন্ডস অফ সেন্টেন্সেস এর যে লেকচার আছে সেই লেকচারটাতে দেখে নিবে। অ্যান্ড দেন আমি যদি আরেকটা স্ট্রাকচারের কথা বলি, এই একই সিম্পল প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচার দেখো, সেক্ষেত্রে কিন্তু সাবজেক্টের পর আমি লিখছি ভার্বের সাথে এস অথবা ইএস। টু ফর ইউর কাইন্ড ইনফরমেশন, ভার্বে এটা কিন্তু বেস ফর্ম হবে এবং বেস ফর্মের সাথে কিন্তু এস অথবা ইএস যুক্ত হবে। কেন হবে? যখন আমরা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ইউজ করবো, যদি আমরা হি ইউজ করি, যদি আমরা শি ইউজ করি, যদি আমরা ইট ইউজ করি, যদি আমরা কোনো নাম ব্যবহার করি, তাহলে সেক্ষেত্রে আমরা ভার্বের এই যে সিঙ্গুলার ফর্ম, এই যে ভার্বের ভার্ব প্লাস এস বা ইএস মানে কিন্তু ভার্বের সিঙ্গুলার ফর্ম। সো এই ভার্বের এই সিঙ্গুলার ফর্মটা কিন্তু ইউজ করে থাকি। তোমরা আবার এটা ভার্বের প্লুরাল ফর্ম ভেবো না, ভার্বের প্লুরাল ফর্মে কখনো এস অথবা ইএস যুক্ত হয় না। সো আমি লিখলাম হি শি ইট অর এনি নেম। এনি নেম মানে তুমি রহিম, করিম, সেলিম অনেক কিছুই বলতে পারো। তো এই ক্ষেত্রে তোমার কিন্তু কি কি যে কোনো নাম, একজনের নাম অথবা হি অথবা শি অথবা ইট দেখলে তোমরা ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত করবে এবং অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট এখানে আমি বসালাম লাইক আস, এখানে অবজেক্ট বসালাম আস। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে স্ট্রাকচারটা আসলে কিরকম হয়। এখন আমরা দেখব নেগেটিভ স্ট্রাকচার অফ সিম্পল প্রেজেন্ট টেন্স। সো ইটস ভেরি ইজি, ভেরি সিম্পল। জাস্ট সাবজেক্টের পরে আমরা অক্সিলারি ভার্ব ডু এর সাথে নট যুক্ত করব, এরপর ভার্বের বেস ফর্ম, এরপর আদার পার্টস অফ দ্য সেন্টেন্স, ফর এক্সাম্পল আই ইউ উই দে, এরপর কিন্তু ডু নট, এরপর কিন্তু প্লে, এরপর কিন্তু ফুটবল লিখলাম। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমি কিভাবে লিখেছি। আই তো তোমরা জানোই, আই হচ্ছে ফার্স্ট পার্সন কি সিঙ্গুলার, ইউ কি ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, উই হচ্ছে ফার্স্ট পার্সন প্লুরাল, দে হচ্ছে থার্ড পার্সন প্লুরাল। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার হয়, যেমন হি শি ইট এনি নেম, তখন কিন্তু তোমার ডাস এরপরে নট যুক্ত করতে হবে, এরপর ভার্বের বেস ফর্ম বসবে। কেন ভার্বের বেস ফর্ম? কারণ ডু ভার্বটি অলরেডি কিন্তু ইএস নিয়ে ফেলেছে। অ্যান্ড দেন আদার পার্টস অফ দ্য সেন্টেন্স অ্যান্ড অফকোর্স ফুল স্টপ দিতে হবে। এরপর আমরা দেখব কোয়েশ্চেন স্ট্রাকচার। সো কোয়েশ্চেন স্ট্রাকচার অফ সিম্পল প্রেজেন্ট টেন্স। সো এইটা একটু খেয়াল করো, যেমন আমি এখানে প্রথমে কিন্তু ডু আনলাম সাবজেক্টের আগে। সো তোমাদেরকে এই কাজটা করতে হবে। সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব ডু সাবজেক্টের আগে আসবে। আর ডু কখন বসে? ডু বসে ইন কেস অফ আই ইউ উই দে, এগুলোর ক্ষেত্রে তোমরা তো বুঝতেই পেরেছো। অ্যান্ড দেন ভার্বের বেস ফর্ম, verb obviously base form, then other parts of the sentence and then question mark. It's like simple present tense এর প্রথম যে জেনারেল স্ট্রাকচারটা সাবজেক্ট ভার্ব আদার পার্টস অফ দ্য সেন্টেন্স দেখলাম, সেটার স্ট্রাকচারের আগেই শুধুমাত্র আমি ডুটা লাগালাম আর হচ্ছে কোয়েশ্চেন মার্কটা অ্যাড করলাম শেষে। তাহলে হচ্ছে তোমরা বুঝতেই পারছো যে ডুটা প্রথমে এবং কোয়েশ্চেন মার্কটা শেষে এবং বাকিটুকু একেবারে জেনারেল স্ট্রাকচার অনুযায়ী ফলোড। তো যার কারণে এটা কিন্তু হচ্ছে কোয়েশ্চেন স্ট্রাকচার। অ্যান্ড অ্যাগেন আমাদের যদি সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আমাদের কিন্তু ডাজ অক্সিলারি ভার্বটা আনতে হবে। অ্যান্ড দেন হচ্ছে যে কাজটা করতে হবে ডাজ প্লাস সাবজেক্ট, এরপর ভার্ব, এরপর আদার পার্টস অফ দ্য সেন্টেন্স, যেমন ডাজ হি অথবা ডাজ শি অথবা ডাজ ইট অর ডাজ এনি নেম, এরপর হচ্ছে হেল্প আস। সো এই ক্ষেত্রে আমি এখানে কোয়েশ্চেন মার্কটা দিয়ে দিয়েছি। সো কোয়েশ্চেন মার্কটা তোমরা বুঝতেই পারছো যে কোয়েশ্চেন মার্কটা হচ্ছে কি সেন্টেন্সের হচ্ছে শেষে, তোমাদের কোয়েশ্চেন স্ট্রাকচারের শেষে কিন্তু অ্যাড করতে হবে। এরপর আমরা দেখবো নেগেটিভ কোয়েশ্চেন স্ট্রাকচার। সো নেগেটিভ কোয়েশ্চেন স্ট্রাকচারটা ভেরি সিম্পল, ডোন্ট, তারপর সাবজেক্ট, এরপর ভার্ব, এরপর আদার পার্টস অফ দ্য সেন্টেন্স। এখন ডোন্টটা কিভাবে আসে? ডোন্ট হচ্ছে ডু নট, ডু নটের কন্ট্রাকশন ফর্ম হচ্ছে ডোন্ট, রাইট? ডু নটের কন্ট্রাকশন ফর্মটাই হচ্ছে ডোন্ট। তো সেই ক্ষেত্রে ডোন্টটাকে আমি আগে লিখলাম, দেন হচ্ছে সাবজেক্ট, এরপর ভার্ব, এরপর আদার পার্টস অফ দ্য সেন্টেন্স। কিন্তু তুমি যদি ডু নট দিয়ে লিখতে চাইতে তখন কিন্তু এটাকে আরেকটু অন্যভাবে লিখতে হতো। ফর এক্সাম্পল, যেমন আমি এখানে ডু লিখতাম তখন আই লিখতাম, তারপর একটা নটের জন্য আলাদা একটা ঘর করতে হতো আমার, দেন হচ্ছে বাকিটুকু সেমই থাকতো, বাট তোমার হচ্ছে একটু চেঞ্জ করতে হতো। যেমন ডোন্ট আই অথবা ডোন্ট ইউ অথবা ডোন্ট উই অথবা ডোন্ট দে প্লে। সো কোয়েশ্চেন মার্ক। অ্যান্ড দেন ডাজেন্ট কখন ব্যবহার করবো? ডাজেন্ট হচ্ছে ডাজ নট এর কন্ট্রাকশন ফর্ম, ডাজ নট এর কন্ট্রাকশন ফর্ম। সো ডাজেন্ট হি অথবা শি অথবা ইট অথবা এনি নেম, এরপর হচ্ছে হেল্প, এরপর হচ্ছে কোয়েশ্চেন মার্ক। সো আশা করি বুঝতে পেরেছো।
তো এই ছিল মূলত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ডিসকাশন। তো এই হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ডিসকাশন। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো স্ট্রাকচার এবং তার ইউজগুলো কিরকম হয়, সিম্পল প্রেজেন্ট টেন্সে কোন কোন অ্যাডভার্ব হয়, কি হয় না হয় সবই তো বললাম। যদি না বুঝে থাকো তাহলে বারবার ভিডিওটি দেখতে থাকবে, আর কোয়েশ্চেন তো ক্লাসে অবশ্যই জিজ্ঞেস করবে। And then present continuous tense. So present continuous tense কি? The present continuous tense or progressive is used to indicate the ongoing time now. অর্থাৎ এখন কি হচ্ছে, এখন at this very moment, এই সময়টাতে কি হচ্ছে তাই কিন্তু present continuous tense বলে থাকে। However, stative verbs do not usually take the form of present progressive. Stative verb গুলো কি? আমরা অনেক সময় বলি যে আই এম নট ফিলিং গুড, যেটা হচ্ছে ভুল। আমি যদি বলি আই এম নট ফিলিং গুড, এটা কিন্তু ভুল। কেন ভুল? কারণ হচ্ছে ফিলটা কখনোই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার ফলো করে না। আমরা যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার দেখব তখনই কিন্তু আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা বুঝতে পারবো। সো স্ট্যাটিক ভার্ব হচ্ছে ফিল কিন্তু। যেমন আমি যদি তোমাদেরকে স্ট্যাটিক ভার্বস গুলো আরো বুঝাই তখন বুঝবে। যেমন অ্যাগ্রি একটা স্ট্যাটিক ভার্ব, বিলিভ একটা স্ট্যাটিক ভার্ব, ডাউট স্ট্যাটিক ভার্ব, গেস স্ট্যাটিক ভার্ব, ইমাজিন, নো, মিন, রিকগনাইজ, রিমেম্বার, সাসপেক্ট, থিঙ্ক, আন্ডারস্ট্যান্ড, এগুলো হচ্ছে স্ট্যাটিক ভার্ব, যেগুলো আমাদের থটস অথবা অপিনিয়ন, আমাদের চিন্তা অথবা আমাদের মতামতের সাথে রিলেটেড ভার্বগুলো। এবং আমাদের ফিলিংস এবং ইমোশনসের সাথে রিলেটেড ভার্বগুলো হচ্ছে ডিসলাইক মানে অপছন্দ করা, হেট ঘৃণা, লাইক পছন্দ, লাভ ভালোবাসা, প্রিফার অধিকতর কোনটা পছন্দ করছো, ওয়ান্ট মানে চাওয়া, উইশ মানে হচ্ছে ইচ্ছা। তোমরা যদি এখানে কোনো অর্থ বুঝে না থাকো অবশ্যই ক্লাসে জিজ্ঞেস করবে আমাকে। সেন্স অ্যান্ড পারসেপশনস, অর্থাৎ আমরা আমাদের কোনো কিছু দেখে অথবা কোনো কিছু কে আমরা কিভাবে নেই সেটা সম্পর্কেই হচ্ছে যেমন যেসব ভার্ব আসলো, যেমন অ্যাপিয়ার, বি, ফিল, হিয়ার, লুক, সি, সিম, স্মেল, টেস্ট। সো এইগুলো কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার নেয় না। সো আমি কিন্তু এই জিনিসগুলো হচ্ছে আরো বিস্তারিতভাবে আমরা এগুলো ক্লাসে বুঝবো, কিন্তু এখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বেসিক যে ব্যাপারগুলো সেগুলো আমরা বুঝে ফেলি। অ্যান্ড অফকোর্স আমি কিন্তু খুবই খুশি হব তোমরা যদি এই ব্যাপারে কোনো কিছু না বুঝো থাকো, এবং না বুঝে থাকলে ক্লাসে যদি তোমরা জিজ্ঞেস করো। এরপরে আমরা চলে আসবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। হ্যাঁ, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে এক্সাম্পল সেটা আমি তোমাদেরকে বলি। যেমন যে আমরা যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের এক্সাম্পল দেখি তাহলে হচ্ছে টু ডিসক্রাইব অ্যান অ্যাকশন দ্যাট ইজ হ্যাপেনিং অ্যাট দ্য মোমেন্ট অফ স্পিকিং। অর্থাৎ আমি এখন কথা বলছি, এই সময়ে কোন কাজটা হচ্ছে সেইটা বোঝাতে কিন্তু আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে থাকি। যেমন দ্য চিলড্রেন আর প্লেইং ইন দ্য ফিল্ড, অর্থাৎ এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে ছেলেরা মাঠে খেলছে, ছেলেরা মাঠে খেলছে। তো ছেলেরা মাঠে খেলছে এই কথাটা মানে কি? যে তারা এই মুহূর্তে কি খেলছে, অর্থাৎ বক্তা যখন বলছে সেই মুহূর্তে কিন্তু ছেলেরা মাঠে খেলছে। টু ডিসক্রাইব ফিউচার প্ল্যানস অর অ্যারেঞ্জমেন্ট, অর্থাৎ ভবিষ্যতের কোনো একটা প্ল্যান অথবা অ্যারেঞ্জমেন্ট ডিসক্রাইব করার জন্য আমরা অনেক সময় ব্যবহার করে থাকি এই স্ট্রাকচারটি। যেমন ওয়্যার আর ইউ গোয়িং নেক্সট মান্থ, এটাও কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে বোঝানো হচ্ছে। সো তুমি আগামী মাসে কোথায় যাচ্ছ, তুমি আগামী মাসে কোথায় যাচ্ছ। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা আসলে কি, যেটা কিছু একটা হচ্ছে বা যাচ্ছ, করছে, খেলছে, এই ব্যাপারগুলো কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাথে ইনক্লুডেড। আমরা স্ট্রাকচার দেখবো তখন আমাদের কাছে আরো ক্লিয়ার হয়ে যাবে। সো আমি এখানে একটা কোয়েশ্চেন মার্ক দিই, তুমি আগামী মাসে কোথায় যাচ্ছ। এখন আমরা যেসব অ্যাডভার্ব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে ব্যবহার করে থাকি সেগুলো হচ্ছে যেমন অ্যাট প্রেজেন্ট, অ্যাট দিস মোমেন্ট, নাও। এই জিনিসগুলো কিন্তু কিসে ব্যবহার করা হয়ে থাকে? এই যে আমরা অ্যাডভার্ব, এই অ্যাডভার্বগুলো কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। যেমন অ্যাট প্রেজেন্ট আই এম ডেলিভারিং লেকচার, আই এম ডেলিভারিং লেকচার, অর্থাৎ আমি এই এখন কি করছি তোমাদের সামনে, এই যে পড়া, এই পড়াগুলো কিন্তু আমি তোমাদেরকে ডেলিভার করছি বা প্রদান করছি, ডেলিভারিং লেকচার। দেন আমি যদি বলি অ্যাট দিস মোমেন্ট, সেম অ্যাট দিস মোমেন্ট আমি একই জিনিসটাই কিন্তু লিখতে পারি, রাইট? আমি একই জিনিসটাই কিন্তু লিখতে পারি। আমি যদি বলি নাও, আই এম গোয়িং নাও, তাহলেও কিন্তু কি এই জিনিসগুলো কি বোঝাবে? এগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বোঝাবে। আমরা স্ট্রাকচার দেখলে আমাদের হয়তো আরো ক্লিয়ার হয়ে যাবে। সো আমরা সেই স্ট্রাকচারেই চলে আসি, জেনারেল স্ট্রাকচার অফ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ফর এক্সাম্পল, সাবজেক্ট,
সাবজেক্টের পরে হয় এম, না হয় ইজ, না হয় আর, এরপরে ভার্ব প্লাস আইএনজি অর্থাৎ ভার্বের বেস ফর্মের সাথে মেনলি আমরা আইএনজিটা যুক্ত করব। এরপর আদার পার্টস অফ দ্য সেন্টেন্সের পর একটা ফুল স্টপ দিব, সো সব জায়গায় একটা ফুল স্টপ দেওয়া দরকার। তো এখন এই যে আমি জেনারেল স্ট্রাকচারটা তোমাদেরকে দেখালাম, এটা আমরা কখন আমি ইউজ করব? শুধুমাত্র আমরা ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে, ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে আমি সিং লিখলাম, ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে আমরা এম ইউজ করব। যেমন আই এম প্লেইং ফুটবল, প্লে ভার্বের সাথে আইএনজি যুক্ত করলাম, এরপর ফুটবল লিখলাম। এরপর দেখো ইউ, উই, দে, এগুলো কি সেকেন্ড পার্সন, ফার্স্ট পার্সন প্লুরাল, থার্ড পার্সন প্লুরাল। সেক্ষেত্রে আমরা কি লিখছি? আর। সেক্ষেত্রে আমরা কি লিখছি? আর। আর কেন? এই আরটা হচ্ছে এই সব ক্ষেত্রে ব্যবহার হবে, একটু খেয়াল রাখবে। এরপর ভার্বের সাথে আইএনজি, এরপর ফুটবল। এরপর আমরা যদি থার্ড পার্সন সিঙ্গুলার ইউজ করি, হি, শি, ইট অথবা এনি নেম, তাহলে সেক্ষেত্রে আমরা ইজ ব্যবহার করব, এরপর ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি, এরপর লিখলাম ধরো ফুটবল। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে তোমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা তাহলে তোমাদের কাছে আই গেস আমি ক্লিয়ার করতে পেরেছি। স্ট্রাকচারগুলো বারবার আমি তো কয়েকটা এক্সাম্পল তোমাদেরকে দিচ্ছি, বাট তোমরা আরো কিছু এক্সাম্পল নিজ থেকে একই স্ট্রাকচারের প্র্যাকটিস করতে থাকলে তোমাদের আয়ত্তে চলে আসবে। And then আমরা যদি নেগেটিভ স্ট্রাকচার অফ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দেখি, যেমন দেখো সাবজেক্ট আই, তারপর এম, তারপর একটা নট আমি লাগিয়েছি, তাহলে সাবজেক্ট এম ইজ আর, তারপর হচ্ছে নট, নটটা হচ্ছে নেগেটিভ স্ট্রাকচারের জন্য, এরপর ভার্ব প্লাস আইএনজি, এরপর আদার পার্টস অফ দ্য সেন্টেন্স, অফকোর্স একটা করে ফুল স্টপ দিবে। সো আই এম নট প্লেইং ফুটবল, তারপর হচ্ছে ইউ উই দে, দেটা ভেঙে গেছে, সো এখানে হচ্ছে দে, ইউ উই দে আর নট প্লেইং ফুটবল, তারপর হি শি ইট, তারপর অথবা এনি নেম, এখানে আবার এটা হচ্ছে এনি নেমের এটা এক পাশের হয়ে গেল, এনি নেম ইজ নট প্লেইং ফুটবল। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো তোমাদেরকে যে কাজটি করতে হবে, এই জিনিসগুলো বারবার লিখে ফেলবে, লিখে ফেলার পর এই সেম এক্সাম্পল আরো কয়েকটা তোমরা নিজেরা আনার চেষ্টা করবে, তাহলেই দেখবা যে মানে এই ধারায় নট এই এক্সাম্পলটা সেম প্যাটার্নটা ফলো করে এক্সাম্পলস লিখবা কয়েকটা খাতায়, তখন দেখবে যে তোমাদের কিন্তু এই ব্যাপারটুকু ক্লিয়ার হয়ে যাবে। অ্যান্ড দেন আমরা যদি কোয়েশ্চেন স্ট্রাকচারের কথা বলি, একটু দেখো কোয়েশ্চেন স্ট্রাকচারে কি হয় আমাদের, যে এই যে অ্যাম ইজ আর, এরপর সাবজেক্ট, এরপর ভার্ব প্লাস আইএনজি, আদার পার্টস অফ দিস সেন্টেন্স, এরপর কিন্তু আমরা কোয়েশ্চেন মার্ক দিতে ভুলবো না। সো আমাদের কিন্তু কোয়েশ্চেন মার্কটা আমি আর আলাদা করে লিখিনি, পাশেই লিখে দিয়েছি, কারণ কোয়েশ্চেন স্ট্রাকচার মানেই আমাদেরকে কিন্তু কোয়েশ্চেন মার্কস অবশ্যই 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 কি করতে হবে? ইনক্লুড করতে হবে। সো আমরা এম কখন ব্যবহার করব? এম আমরা হচ্ছে সাবজেক্ট যখন ফার্স্ট পার্সন সিঙ্গুলার হবে। অ্যান্ড কোয়েশ্চেন স্ট্রাকচারে খেয়াল করো অক্সিলারি ভার্বগুলো সামনে চলে আসে, যেমন অ্যাম ইজ আর, এগুলো অক্সিলারি ভার্ব, এই অক্সিলারি ভার্বগুলো সামনে চলে আসছে, তাই না? এরপরে সাবজেক্ট, এরপর ভার্ব প্লাস আইএনজি, এরপর আদার পার্টস অফ দ্য সেন্টেন্স, এগুলো কিন্তু তোমাদের খাতায় তুলে নিতে হবে। এরপর হচ্ছে আর কখন ব্যবহার করি? যখন আমরা সেকেন্ড পার্সন বা কি ফার্স্ট পার্সন প্লুরাল অথবা থার্ড পার্সন দেখি, তখন আমরা কি ইউজ করব? আর ইউজ করব। এরপর ভার্ব প্লাস আইএনজি এন্ড দেন আদার পার্টস অফ দি সেন্টেন্স। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর যদি আমরা ইস এর কথা বলি, তখন আমরা ইস কখন ব্যবহার করি? অবশ্যই আমরা যখন হি শি ইট এনি নেম, সেই ক্ষেত্রে কি করি? আমরা ইস ব্যবহার করি। সো প্লেইং ফুটবল কোয়েশ্চেন মার্ক কোয়েশ্চেন মার্ক। সো সবগুলোতেই কিন্তু কোয়েশ্চেন মার্ক অবশ্যই দিবে, যেহেতু এটা কোয়েশ্চেন স্ট্রাকচার। এখন যদি আমরা নেগেটিভ কোয়েশ্চেন স্ট্রাকচারের কথা বলি, তো নেগেটিভ কোয়েশ্চেন স্ট্রাকচার দেখো জাস্ট একটা নট। এই নটটা কখন? নটটা অল দ্য টাইম সাবজেক্টের পর। তোমরা সব ধরনের স্ট্রাকচারই দেখেছো, যদি আমি অক্সিলারি ভার্ব এবং নট আলাদা করে ফেলি, তখন সাবজেক্টের পরেই কিন্তু নট চলে যায়। হ্যাঁ, যেমন এম আই নট প্লেইং ফুটবল, আমি কি ফুটবল খেলছি না? আর ইউ অথবা উই অথবা দে নট প্লেইং ফুটবল। এরপর ইজ হি শি ইট অর এনি নেম নট প্লেইং ফুটবল। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা দেখবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা আসলে কি? দ্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইজ ইউজ টু ইন্ডিকেট আ লিঙ্ক বিটুইন দ্য প্রেজেন্ট অ্যান্ড দি পাস্ট। যেমন হচ্ছে, এটা আসলে বোঝানোর চেষ্টা করা হচ্ছে এটাই, যে যে কাজ কিছুক্ষণ আগে হয়েছে, যে কাজ কিছুক্ষণ আগে হয়েছে এবং যার ফলাফল এখনো বর্তমান, যে কাজ কিছুক্ষণ আগে হয়েছে এবং যার ফলাফল এখনো বর্তমান, তাই কিন্তু হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমরা কিন্তু একটা
পিকচারের মাধ্যমে, অ্যানিমেটেড পিকচারের মাধ্যমে জিনিসটা একটু বোঝার চেষ্টা করব। ফর এক্সাম্পল, দেখো এইখানে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ যে মনে করো এই যে এই বিড়ালটা কিছুক্ষণ আগে হচ্ছে নাস্তা করেছে, তাই না? কিছুক্ষণ আগে যেহেতু নাস্তা করেছে, এখন যদি তাকে আবার খেতে দেওয়া হয়, সে কি খেতে পারবে? পারবে না, কারণ কিছুক্ষণ আগে সে একটা কাজ তার হয়েছে এবং তার ফলাফলটা দেখতেই পাচ্ছ এখনো আছে সেখানে। তাহলে কিছুক্ষণ আগে একটা কাজ হলো, এটা হচ্ছে পাস্ট, আর এখনো বর্তমানে ফলাফলটা আছে যেটা প্রেজেন্ট। এই লিঙ্কটা যে যে টেন্স স্ট্যাবলিশ করে সেটাই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সেটাই কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা আরো কিছু এক্সাম্পল প্রেজেন্ট পারফেক্ট টেন্সের দেখে আসি। যেমন এখানে আমি বলেছি যে অ্যান অ্যাকশন দ্যাট স্টার্টেড ইন দ্য পাস্ট অ্যান্ড কন্টিনিউস ইন দ্য প্রেজেন্ট, একটা কাজ অতীতে শুরু হয়েছিল এবং বর্তমানেও এটা কি চলতে থাকে, চলছে। সো এই হিসেবে কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে পারি। যেমন হি হ্যাজ ওয়ার্কড ইন দিস কোম্পানি সিন্স 2004, তিনি 2004 সাল থেকে এই কোম্পানিতে কাজ করেছেন। তাহলে হচ্ছে তোমরা এটা বুঝতে পারছো। ঠিক তেমনি ভাবে আমি যদি আরো একটা এক্সাম্পল দেই, যে অ্যান অ্যাকশন পারফর্মড ডিউরিং আ পিরিয়ড দ্যাট হ্যাজ নট yet finished, অর্থাৎ যদি একটা অতীতে তুমি একটা কাজ করতে এবং কাজটা যদি দেখা যেত মানে ফলাফলটা শেষ হয়ে গেছে এবং যেটা ফিনিশ হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, তখন কিন্তু আর সেটা প্রেজেন্ট থাকতো না। কিন্তু যদি ফিনিশ না হয় তখনও কিন্তু সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে পড়ে। যেমন শি হ্যাজ ভিজিটেড দি মার্কেট টুয়াইস দিস উইক, তিনি এই সপ্তাহে 2বার মার্কেটে ভিজিট করেছেন, অর্থাৎ ভ্রমণ করেছে, অর্থাৎ গেছেন। তাহলে দেখা যাচ্ছে এই কাজটা কিন্তু তার কমপ্লিট হয়নি, তিনি আবারও যাবেন, তিনি পরবর্তী সপ্তাহেও আবার যাবেন। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা মূলত প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করে থাকি। আশা করি বুঝতে পেরেছো। আমরা আরো কিছু এক্সাম্পল দেখি, যেমন আ রিপিটেড অ্যাকশন ডান সেভারাল টাইমস ইন দ্য পাস্ট অ্যান্ড কন্টিনিউস ইন দ্য প্রেজেন্ট টু। তার মানে হচ্ছে দেখো, যেমন হি হ্যাজ ভিজিটেড স্পেন সেভারাল টাইমস, অর্থাৎ দেখা গেছে তিনি স্পেনে অনেকবার ভ্রমণ করেছেন এবং ভবিষ্যতেও ভ্রমণ করবেন। সেই হিসেবে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা ব্যবহার করি। যদি ভবিষ্যতে ভ্রমণ না করেন তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব না। অর্থাৎ পাস্টে হচ্ছে এবং ফিউচারেও সেটা যদি কন্টিনিউ হবে এরকমই একটা ইন্ডিকেশন আমরা দেই, তখন কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব। এরপর অ্যান অ্যাকশন দ্যাট হ্যাজ বিন কমপ্লিটেড ইন দ্য রিসেন্ট পাস্ট, কিছুক্ষণ আগে হয়েছে, যার ফলাফল এখনো বর্তমান, সেই ক্ষেত্রে কিন্তু এক্সাম্পল, যেমন দ্য ট্রেন হ্যাজ জাস্ট লেফট দ্য স্টেশন, অর্থাৎ মাত্র ট্রেনটা স্টেশন ছেড়েছে। তাহলে হচ্ছে তোমরা বুঝতেই পারছো যে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স কিভাবে ব্যবহার করে থাকি। এখন আমরা দেখব যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমরা কি কি অ্যাডভার্ব ব্যবহার করে থাকি। যেমন অলরেডি, জাস্ট, জাস্ট নাও, নেভার, ইয়েট, রিসেন্টলি, লেটলি, এগুলো দেখলেই তোমরা বুঝবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যেমন আমি যদি বলি আই জাস্ট, এখানে মনে করো তোমাদেরকে এইভাবে কোয়েশ্চেন দিলাম যে রিসিভ ইয়োর লেটার। এখন তোমাকে বললাম যে এখানে যে ভার্বের ফর্মটাকে কারেক্ট করো। তাহলে তোমরা যেহেতু দেখতেই পাচ্ছ এখানে জাস্ট, জাস্ট কাকে ইন্ডিকেট করে? প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে ইন্ডিকেট করে। তাহলে তোমরা কি লিখবে? আই হ্যাভ জাস্ট রিসিভড your letter. I have just received your letter. আমরা স্ট্রাকচার সম্পর্কে জানবো, সো নো ওয়ারিজ। আমি জাস্ট এটা বোঝানোর চেষ্টা করছি যে আমরা কিভাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কোন অ্যাডভার্ব দেখলে আমরা বুঝতে পারবো। ঠিক তেমনি ভাবে আমরা অলরেডি, জাস্ট নাও, নেভার, ইয়েট, রিসেন্টলি, লেটলি, এগুলো দেখলেও কিন্তু আমরা বুঝবো যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন আমরা দেখবো জেনারেল স্ট্রাকচার অফ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা দেখো, প্রথমে সাবজেক্ট, সাবজেক্টের পর হ্যাভ অথবা হ্যাজ, এরপর ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, এরপর আদার পার্টস অফ দ্য সেন্টেন্স অ্যান্ড দেন ফুল স্টপ। আমরা কখন হ্যাভ ইউজ করবো? আমরা হ্যাভ ইউজ করবো বেসিক্যালি আই, ইউ, উই, দে, অর্থাৎ তোমরা বুঝতেই পারছো যে কোন কোন পার্সনের ক্ষেত্রে আমরা হ্যাভ ব্যবহার করব। এরপর ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, দ্যাট মিনস ইট ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম কিন্তু ইটেন। এরপর হচ্ছে দি ব্রেকফাস্ট। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক তেমনি ভাবে আমরা যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ইউজ করি তখন সেই ক্ষেত্রে কিন্তু আমরা ব্যবহার করব হ্যাজ, এবং সেই ক্ষেত্রে আমরা ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম ব্যবহার করব এবং আদার পার্টস অফ দ্য সেন্টেন্স অ্যান্ড দেন এখানে ফুল স্টপ বসবে। সো আশা করি তোমরা জেনারেল স্ট্রাকচার অফ প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা বুঝতে পেরেছো। অ্যান্ড যদি না বুঝো অবশ্যই ক্লাসে জিজ্ঞেস করবে এবং ট্রাই করবে এরকম আরো কিছু এক্সাম্পল নিজের মতো করে নিয়ে আসার। অ্যান্ড দেন আমরা যদি নেগেটিভ স্ট্রাকচার অফ প্রেজেন্ট পারফেক্ট টেন্স দেখি, সেখানেও কিন্তু কি সাবজেক্ট, এরপর হ্যাভ অথবা হ্যাজ, এরপর হচ্ছে নট, এরপর ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, এরপর আদার পার্টস অফ দি সেন্টেন্স। যেমন আমি যদি এখানে বলি যে আই, ইউ বা দে, তারপর উই, এরপর হ্যাভ,
কারণ আমরা তো জানি যে কোন কোন পার্সন গুলোর ক্ষেত্রে হ্যাভ ইউজ হয়। এরপর হচ্ছে নট, নটটা কেন, কারণ এটা আমরা নেগেটিভ স্ট্রাকচার আনছি। অ্যান্ড দেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ইটের পাস্ট ফর্ম দেখো আমি কিন্তু একবার বলি, ইটের পাস্ট ফর্ম হচ্ছে এইট এবং ইটের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ইটেন। সো তোমাদের কিন্তু এটা বুঝতে হবে। দেন দি ব্রেকফাস্ট, অর্থাৎ দে হ্যাভ নট ইটেন দি ব্রেকফাস্ট, দেন ফুল স্টপ। এরপর আমরা যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আনি তখন কিন্তু আমরা এখানে নেগেটিভ, বেসিক্যালি নেগেটিভ স্ট্রাকচার বলি বা জেনারেল স্ট্রাকচার বলি, আমরা অক্সিলারি ভার্ব হিসেবে কিন্তু হ্যাস আনবো। এরপর হচ্ছে এখানে নট, এরপর হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, অ্যান্ড দেন দি আদার পার্টস অফ দি সেন্টেন্স লাইক হি অর শি অথবা ইট হ্যাজ নট ইটেন দি ব্রেকফাস্ট। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। অ্যান্ড দেন আমরা যদি কোয়েশ্চেন স্ট্রাকচার অফ প্রেজেন্ট পারফেক্ট টেন্স দেখি, ইটস ভেরি ইজি। আমরা যদি এখন কোয়েশ্চেন স্ট্রাকচারের কথাই বলি, আমাদেরকে প্রথমে অক্সিলারি ভার্ব হ্যাভ অথবা হ্যাস আনতে হবে, এরপর সাবজেক্ট, এরপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এরপর আদার পার্টস অফ দিস সেন্টেন্স। যেমন এখানে হ্যাভ, তারপর হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য পার্সন আমরা এখানে হ্যাভটা ব্যবহার করলাম। সো তোমরা বুঝতে পারছো যে কোন কোন পার্সনের ক্ষেত্রে মূলত আমরা হ্যাভ ব্যবহার করে থাকি। সো এই যে হ্যাভ I অথবা হ্যাভ ইউ অথবা হ্যাভ উই অথবা হ্যাভ দে ইটেন দি ব্রেকফাস্ট, ঠিক তেমনি ভাবে আমরা হ্যাজ আনবো, হ্যাজ হি অথবা হ্যাজ শি অথবা হ্যাজ ইট বা হ্যাজ অথবা এনি নেম, যে কোনো নাম, দেন ইটেন দি ব্রেকফাস্ট। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে তোমরা কোয়েশ্চেন স্ট্রাকচারটা ফর্ম করবে, অ্যান্ড অফকোর্স কোয়েশ্চেন মার্কটা দিবে অ্যাট দ্য এন্ড অফ দি সেন্টেন্স। অ্যান্ড দেন আমরা যদি নেগেটিভ কোয়েশ্চেন স্ট্রাকচার অফ প্রেজেন্ট পারফেক্ট টেন্স দেখি, তাহলে এখানে দেখো আমি এখানে লিখেছি হ্যাভেন্ট। হ্যাভেন্ট হচ্ছে কার কন্ট্রাকশন ফর্ম? আমরা যদি হ্যাভ or not বলি, হ্যাভ নট ইকুয়াল টু কিন্তু হ্যাভেন্ট, হ্যাভ নট ইকুয়াল টু কিন্তু হ্যাভেন্ট। সো হ্যাভেন্ট আমি এখানে লিখলাম সো দ্যাট আমি আলাদা করে আমাদের কোনো ঝামেলা করা না লাগে। মানে এই যে হ্যাভেন্ট লিখলেও কিন্তু চলে বা হ্যাজেন্ট লিখলেও কিন্তু চলে। যেমন হ্যাজ নট, এর কন্ট্রাকশন ফর্ম হচ্ছে হ্যাজেন্ট। সো হ্যাভেন্ট, এরপর হচ্ছে সাবজেক্ট, এরপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এরপর আদার পার্টস অফ দি সেন্টেন্স, যেমন হ্যাভেন্ট আই অথবা হ্যাভেন্ট ইউ অথবা হ্যাভেন্ট উই অথবা হ্যাভেন্ট দে ইটেন দি ব্রেকফাস্ট, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অ্যান্ড এরপর হচ্ছে আদার পার্টস অফ দি সেন্টেন্স। এরপর হচ্ছে হ্যাজেন্ট হি অথবা হ্যাজেন্ট শি অথবা হ্যাজেন্ট ইট অথবা হ্যাজেন্ট এর সাথে এনি নেম, দ্যাট মিনস থার্ড পার্সন, অ্যান্ড দেন ইটেন দি ব্রেকফাস্ট। আশা করি তোমরা নেগেটিভ কোয়েশ্চেন স্ট্রাকচারটাও বুঝেছো। অ্যান্ড অফকোর্স তোমাদের এখানে কিন্তু কি কি কোয়েশ্চেন মার্ক দিতে হবে অ্যাট দ্য এন্ড অফ দ্য সেন্টেন্স। এখন আমরা চলে যাব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। সো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা কি বোঝায়? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বোঝায় হচ্ছে যে কাজ অতীতে শুরু হয়েছিল, অতীতে শুরু হয়েছিল, শুরু হয়েছে, হয়েছে বা হয়েছিল বলছি, হয়েছিল এবং বর্তমানেও চলছে, এবং বর্তমানেও চলছে অর্থাৎ এখনো চলছে, যদি এইরকম বোঝায় তখন কিন্তু আমরা তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলবো, অর্থাৎ আগে শুরু হলো এবং এখনো চলছে। তো আমি এখানে ইংলিশেও লিখলাম দ্য প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইজ ইউজড ফর অ্যান অ্যাকশন দ্যাট স্টার্টেড ইন দ্য পাস্ট অ্যান্ড হ্যাজ কন্টিনিউড আপ টু দ্য প্রেজেন্ট মোমেন্ট, অর্থাৎ এখনো দেখা যাচ্ছে চলছে। এক্সাম্পল, শি হ্যাজ বিন সিঙ্গিং ফর ওভার 2 hours, অর্থাৎ সে 2 ঘন্টা যাবত, 2 ঘন্টা যাবত গান করছে, যাবত গান গাচ্ছে, যাবত গান গাচ্ছে লিখি। সো সে 2 ঘন্টা যাবত গান গাচ্ছে, অর্থাৎ সে 2 ঘন্টা আগে গান শুরু করেছিল এবং এখনো কিন্তু তার গানটা চলছেই। তো এই ক্ষেত্রে কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করে থাকি। এখন আমরা দেখবো জেনারেল স্ট্রাকচার অফ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এন্ড ইটস ভেরি সিম্পল। সাবজেক্ট যদি তোমরা দেখতেই পাচ্ছ যে ফার্স্ট পার্সন সিঙ্গুলার বা ফার্স্ট পার্সন প্লুরাল বা সেকেন্ড পার্সন বা থার্ড পার্সন প্লুরাল হলে সেই ক্ষেত্রে আমরা হ্যাভ যুক্ত করব। দেন হচ্ছে বিন, এরপর হচ্ছে ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি which you can see, এরপর আদার পার্টস অফ দ্য সেন্টেন্সের পর ফুল স্টপ। ঠিক তেমনি ভাবে আমরা যদি হি শি ইট অর এনি নেম ইউজ করি তখন আমরা হ্যাজ ইউজ করব, এরপর বিন, এরপর ভার্ব প্লাস আইএনজি, এরপর হচ্ছে আদার পার্টস অফ দ্য সেন্টেন্সের পর ফুল স্টপ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর যদি আমরা নেগেটিভ স্ট্রাকচার অফ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দেখি তাহলেও কিন্তু সেম, আই ইউ উই, তারপর হচ্ছে দে, এসবের ক্ষেত্রে আমরা হ্যাভ ইউজ করব। এরপর নট শুধু একটা এক্সট্রা দিতে হবে, অ্যান্ড দেন বিন, এরপর হচ্ছে প্লেইং, এরপর হচ্ছে ফুটবল, অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি। তাহলে তোমরা বুঝতেই পারছো যে কিভাবে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করবো। সো এরকম এক্সাম্পল কয়েকটা তোমরা নিজেদের মতো করে লিখে আনবে, যাতে করে তোমরা অথবা লিখে রাখবে তোমাদের খাতায়, যাতে তোমরা এই জিনিসগুলোকে মাস্টার করতে পারো। ঠিক তেমনি ভাবে আমরা যদি হি শি ইট এনি নেম
ব্যবহার করি তখন সেই ক্ষেত্রে আমরা হ্যাজ ব্যবহার করব, তারপর নট, এরপর বিন, এরপর ভার্ব প্লাস আইএনজি, এরপর হচ্ছে আমরা আদার পার্টস অফ দ্য সেন্টেন্স ব্যবহার করে থাকবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অ্যান্ড দেন কোয়েশ্চেন স্ট্রাকচার অফ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সো এটাও খুবই সিম্পল। আমাদের যে অক্সিলারি ভার্ব হ্যাভ অর হ্যাজ কে আমি সামনে নিয়ে আসলাম, দেন সাবজেক্ট, এরপর বিন, এরপর ভার্ব প্লাস আইএনজি, এরপর আদার পার্টস অফ দ্য সেন্টেন্স এন্ড কোয়েশ্চেন মার্ক of course because it's question structure. So have কখন ইউজ করি আমরা, against সেই পার্সন গুলো এরপর হচ্ছে বিন, এরপর হচ্ছে প্লেইং, এরপর ফুটবল ইউজ করি। আমি এখানে ফুটবলের পর কোয়েশ্চেন মার্ক দিলাম, যেমন হ্যাভ আই বিন প্লেইং ফুটবল, অথবা হ্যাভ ইউ বিন প্লেইং ফুটবল, অথবা হ্যাভ উই বিন প্লেইং ফুটবল, অথবা হ্যাভ দে বিন প্লেইং ফুটবল। এবার হ্যাজ যদি ব্যবহার করি তাহলে সেই ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ হ্যাজ হি বিন প্লেইং ফুটবল, হ্যাজ শি বিন প্লেইং ফুটবল, হ্যাজ ইট বিন প্লেইং ফুটবল, আর হ্যাজ যে কোনো নাম বিন প্লেইং ফুটবল। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেন নেগেটিভ কোয়েশ্চেন স্ট্রাকচার অফ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই ক্ষেত্রে আমি অ্যাগেন হ্যাভেনটাকে আগে লিখলাম, হ্যাভ নট এর কন্ট্রাকশন ফর্ম কিন্তু হ্যাভেন্ট, রাইট? আর হ্যাজেন্ট কার কন্ট্রাকশন ফর্ম? হ্যাজ নট এর কন্ট্রাকশন ফর্ম হচ্ছে হ্যাজেন্ট। সো আশা করি তোমরা বুঝতে পারছো যে এরপর সাবজেক্ট, এরপর বিন, এরপর ভার্ব প্লাস আইএনজি এন্ড দেন দি আদার পার্টস অফ দিস সেন্টেন্স, যেমন হ্যাভেন্ট আই, অথবা হ্যাভেন্ট ইউ, অথবা হ্যাভেন্ট উই, অথবা হ্যাভেন্ট দে বিন প্লেইং ফুটবল, এরপর হচ্ছে হ্যাজেন্ট he, অথবা hasn't she, অথবা hasn't it or hasn't any name been playing football. So আশা করি তোমরা বুঝতে পেরেছো যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা কিভাবে হবে, মানে নেগেটিভ কোয়েশ্চেন স্ট্রাকচারটা। সো আমার মনে হয় না এটা নিয়ে তোমাদের কোনো কনফিউশন থাকবে, আর যদি কনফিউশন থাকে অফ কোর্স তোমরা অবভিয়াসলি আস্ক করবা ক্লাসে। সো নাও কনফিউশন, অনেক স্টুডেন্টের কিন্তু এই কনফিউশন হয়ে থাকে। কনফিউশনটা কি, যে আচ্ছা এখানে তো আই এম আ স্টুডেন্ট কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কারণ আমরা তো সাবজেক্টের পরে দেখতে পাচ্ছি এখানে এম আছে, বা ইউ আর আ স্টুডেন্ট এখানেও তো সাবজেক্টের পরে দেখা যাচ্ছে কি আছে, আমরা দেখতে পাচ্ছি কি আছে, আর আছে। আবার যদি আমরা বলি হি ইজ আ স্টুডেন্ট, এখানেও তো দেখা যাচ্ছে সাবজেক্টের পরে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে এখানে কি আছে, ইজ আছে। তাহলে কি এই ধরনের স্ট্রাকচার গুলো কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স? না, এই ধরনের স্ট্রাকচার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স না, নো। কেন? কারণ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে am is are বেসিক্যালি কিভাবে কাজ করে সেটা একটু বুঝাই। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে হচ্ছে am is are কাজ করে হচ্ছে অক্সিলারি ভার্ব এর মতো। অক্সিলারি ভার্ব কি করে? অক্সিলারি ভার্ব হেল্প করে মেইন ভার্বকে হেল্প করে। সো দেখা যায় কি অক্সিলারি ভার্ব মেইন ভার্বের সাথে আইএনজি যুক্ত করে তোমার পরে সেন্টেন্সটাকে এক্সপ্রেস করার চেষ্টা করে ইন কেস অফ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এই am is are এর কাজই হচ্ছে মেইন ভার্বের সাথে আইএনজি কে যুক্ত করা। কিন্তু এই ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ আই এম আ স্টুডেন্ট, এখানে তোমরা কি দেখছো? আর যখন আমরা আই এম আ স্টুডেন্ট বলি এখানে কি কি আছে? এখানে আমরা কিন্তু মেইন ভার্ব পাচ্ছি নাকি অক্সিলারি ভার্ব পাচ্ছি, এই ব্যাপারটা একটু দেখি। এখানে আমরা সাবজেক্ট দেখতে পাচ্ছি, এখন ভার্ব দেখতে পাচ্ছি। এখন আমি বলবো না এই ভার্বটা কি মেইন ভার্ব নাকি অক্সিলারি ভার্ব, এরপর আমরা হচ্ছে অবজেক্ট। তাহলে দেখতে পাচ্ছ যে এখানে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট যে কোনো একটা সেন্টেন্সের কিন্তু বেসিক স্ট্রাকচারই হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। সেই ক্ষেত্রে যে ভার্বটা আসলে আমরা বলে থাকি সেই ভার্বটা হচ্ছে মেইন ভার্ব। তো সেই ক্ষেত্রে অ্যাম কিন্তু এখানে মেইন ভার্ব হিসেবে কাজ করছে, অ্যাম কিন্তু এখানে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে কাজ করছে না। অ্যাম এখানে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে কাজ করছে না, অ্যাম হচ্ছে মেইন ভার্ব হিসেবে কাজ করছে। উইচ ইজ দ্য রিজন ওয়াই। তোমরা দেখো এটা কোন সেন্টেন্সের স্ট্রাকচার, এটা বা কোন টেন্সের স্ট্রাকচার? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট হচ্ছে মেইনলি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার। তাই আই এম আ স্টুডেন্ট হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স না, আই এম আ স্টুডেন্ট হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমি কিন্তু ক্লাসে তোমাদেরকে এটার রিজনটা জিজ্ঞেস করবো এবং আমাকে পারফেক্টলি বলতে হবে, এবং যে পারফেক্টলি বলবে তাকে আমি ক্লাস টেস্টের সাথে আরো 5 মার্ক অ্যাড করে দিব। সো ক্লিয়ার এভরিওয়ান, রাইট? এরপর নেক্সট, এরপরে যদি আমরা বলি যে আই হ্যাভ আ বুক, ইজ ইট প্রেজেন্ট পারফেক্ট টেন্স? তাহলে দেখো যে আই হ্যাভ আ বুক ইজ ইট প্রেজেন্ট পারফেক্ট টেন্স? এখানেও খেয়াল করো, আমরা যখন বলি যে আই হ্যাভ ইটেন রাইস, এই ক্ষেত্রে খেয়াল করো এখানে এই ক্ষেত্রে হ্যাভটা কি হিসেবে কাজ করে? এই ক্ষেত্রে হ্যাভটা কিন্তু অক্সিলিয়ারি ভার্ব হিসেবে কাজ করে, অক্সিলিয়ারি ভার্ব হিসেবে কাজ করে। এবং এই যে ইটেন তোমরা দেখতে পাচ্ছ, ইটেন হচ্ছে মেইন ভার্ব, মেইন ভার্বের সাথে সে কি করে পাস্ট পার্টিসিপল ফর্ম কিন্তু অ্যাড করছে। কিন্তু আই হ্যাভ আ বুক যখন তোমরা দেখতে পাচ্ছ এখানে আই
প্লাস তোমরা দেখতে পাচ্ছ হ্যাভ, প্লাস দেখতে পাচ্ছ আ বুক। তো সেই ক্ষেত্রে তোমরা খেয়াল করো যে সাবজেক্ট প্লাস কি এখানে ভার্ব প্লাস অবজেক্ট, রাইট? তাহলে এখন সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট যদি বলি, এটা আসলে কোন স্ট্রাকচার? এটা অফকোর্স এই স্ট্রাকচারটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারও না, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার না, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার, রাইট? এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচার। হ্যাঁ, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার। আর এখানে যে ভার্বটা দেখতে পাচ্ছ, আমি যে একটু মুছি, আই গেস এখানে ই হয়, সো প্রেজেন্ট টেন্স। সো এখানে যে ভার্বটা দেখতে পাচ্ছ, এই ভার্বটা হচ্ছে মেইন ভার্ব। সো এখানে হ্যাভ আসলে অক্সিলারি ভার্বটা মেইন ভার্ব হিসেবে কাজ করছে, এবং এটা অন্য কোনো ভার্বকে কিছু হেল্প করছে না। তো সেই ক্ষেত্রে আই হ্যাভ আ বুক হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স না, কারণ এটা এমনও বোঝাচ্ছে না যে এটা অতীতে শুরু হয়েছে এবং বর্তমানেও চলছে, ব্যাপারটা কিন্তু এরকম বোঝাচ্ছে না। আই হ্যাভ আ বুক মানে আমার একটি বই আছে, বর্তমানে আমার অবস্থা। সো সেই ক্ষেত্রে অবশ্যই এটা কি, এটা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। and same goes to the previous example. As you can see, I am a student মানে আমি স্টুডেন্ট হচ্ছি এরকম বোঝাচ্ছে না, আমি একজন স্টুডেন্ট অর্থাৎ আমি একজন ছাত্র, অর্থাৎ এটা বর্তমান অবস্থা বোঝাচ্ছে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো লাস্টলি আমরা সিন্স আর ফর এর ইউজটা সম্পর্কে জানি। সিন্স ইজ ইউজড বিফোর পয়েন্ট অফ টাইম অ্যান্ড ফর ইজ ইউজড বিফোর পিরিয়ড অফ টাইম। এটার মানে কি বোঝে এটা একটু বুঝি আমরা। যেমন আমি যদি বলি যে ইট হ্যাজ বিন রেইনিং, অর্থাৎ বৃষ্টি হচ্ছে, ইট হ্যাজ বিন রেইনিং অর্থাৎ বৃষ্টি হচ্ছে কখন থেকে, আমি যদি সেটা ব্যাপারটা বলতে যাই যে ইট হ্যাজ বিন রেইনিং, তখন আমি যদি বলি সিন্স 8 AM অর্থাৎ সকাল 8টা হতে, তখন কিন্তু আমরা এটা পয়েন্ট ইন্ডিকেট করছি, একটা টাইমের পয়েন্ট, একটা নির্দিষ্ট টাইম, একটা পার্টিকুলার টাইম ইন্ডিকেট করছি। বা আমি যদি লিখি সিন্স মানডে, আমি যদি লিখি সিন্স ফ্রাইডে, আমি যদি লিখি সিন্স 2004, তাহলে জিনিসটা হচ্ছে কি যে এইগুলো কিন্তু পয়েন্ট অফ টাইম, এগুলো কিন্তু পয়েন্ট অফ টাইম। তোমাদেরকে কিন্তু বুঝতে হবে যে সিন্স কখন ব্যবহার করা হয়। এখন যদি আমি বলি ফরের কথা, আমি এখানে সিন্স মনে করো দিলাম না, আমি এখানে বললাম যে না আমি সিন্স না, আমি এখানে ফর দিব, তাহলে ফর হচ্ছে পিরিয়ড অফ টাইমের জন্য। আমরা এক্সাম্পল দেখলেই বুঝতে পারবো। যেমন ইট হ্যাজ বিন রেইনিং ফর, আমি যদি বলি 2 hours, আমি যদি বলি 2 days, আমি যদি বলি 3 weeks, তাহলে এই ক্ষেত্রে কিন্তু একটা টাইম, একটা সময়ের কালকে বুঝে, একটা বিশাল একটা সময় ধরে জিনিসটা হচ্ছে, তখন কিন্তু আমরা ফর ইউজ করি। তাহলে আশা করি তোমরা সিন্স আর ফর কখন ইউজ করতে হয় জিনিসটা বুঝতে পেরেছো। সো দিস ইজ দ্য পয়েন্ট। অ্যান্ড দেখো এইগুলা মেইনলি আমরা কোন ধরনের টেন্সের ক্ষেত্রে ইউজ করি, যে একটা কাজ অতীতে শুরু হয়ে এখনো চলছে এইরকম বোঝাতে, রাইট? মানে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা হয়। অনেক সময় আমরা পারফেক্ট টেন্সের ক্ষেত্রে এক্সাম্পল দেখতে পাই। সো সিন্স আর ফর এর ইউজটা, তো তোমাদেরকে এই বিষয়গুলো কিন্তু খেয়াল রাখতে হবে। আর যা বুঝোনি এই লেকচার দেখে অবশ্যই ক্লাসে আসবে, এই লেকচারের উপর তোমাদের অ্যাসেসমেন্ট হবে, তোমাদের খাতা চেক করা হবে, ক্লাস অ্যাক্টিভিটিস হবে, তোমাদের হোমওয়ার্ক দেওয়া হবে, এবং ক্লাসে অনেকগুলো ক্লাস ওয়ার্ক করানো হবে অ্যান্ড ডিসকাশন চলবে। সো ইয়াস, আজকে এতটুকুই থাকুক, সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।